ছায়াসঙ্গী হুমায়ুন আহমেদ। সে যে আমার ছোট মেয়ের গলায় মাছের কাঁটা ফুটেছিল, মাছের কাঁটা যে এমন যন্ত্রণাদায়ক ব্যাপার তা জানা ছিল না। বেচারি ক্রমাগত কাঁদছে, কিছুক্ষণ পরপর বমি করছে, হেঁচকি উঠছে, চোখ মুখ ফুলে একাকার। আমি দিশেহারা হয়ে গেলাম। অনেক ধরনের লৌকিক চিকিৎসা করানো হলো, শুকনো ভাতের দলা গেলানো, মধু খাওয়ানো, গলায় শেক। এক পর্যায়ে আমাদের কাজের মেয়েটি বলল, একটা বেড়াল এনে তার পায়ে ধরলে কাঁটা চলে যাবে। গ্রামদেশে নাকি এইভাবে গলার কাঁটা দূর করা হয়। বিপদে মানুষের মাথা ঠিক থাকে না। হাতের কাছে বেড়াল থাকলে হয়তোবা বেড়াল চিকিৎসাও করাতাম। ডাক্তারের কথা একবারও মনে হয়নি, কারণ মনে হলেও লাভ হতো না। 48 ঘন্টার হরতাল চলছে, ঢাকা শহর অচল। পুলিশের সঙ্গে জনতার কিছু কিছু খণ্ডে সংঘর্ষ হচ্ছে বলেও খবর আসছে। দুটো পেট্রোল পাম্পে নাকি আগুন লাগানো হয়েছে, কয়েকজন মারাও গেছে। শহর ভর্তি গুজব। শোনা যাচ্ছে এরশাদ সরকারের পতন হয়েছে, তিনি তার প্রিয় গল্ফ সেট বিক্রি করে দিয়েছেন। একটা হেলিকপ্টার নাকি বঙ্গভবনে রেডি অবস্থায় আছে। এই অবস্থায় মেয়েকুলে নিয়ে রাস্তায় নামলাম। মেয়ে একটু পরপর কান্না থামিয়ে জিজ্ঞেস করছে, বাবা, আমি কি মরে যাচ্ছি? 7 বছরের মেয়ে এ জাতীয় প্রশ্ন করলে বুক ভেঙে যায়। আমার নিজেরও চোখে পানি এসে গেল। যখন প্রয়োজন থাকে না তখন মোড়ে মোড়ে ফার্মেসি দেখা যায়। সেই সব ফার্মেসিতে গম্ভীর মুখে ডাক্তার বসে থাকেন। আজ কাউকেই দেখা যাচ্ছে না, কোনো ফার্মেসি খোলা নেই। দুজন ডাক্তারের বাসায় গেলাম, একজন বাসায় ছিলেন না, অন্যজন মেয়েকে না দেখেই বললেন মেডিকেলে নিয়ে যান। মেডিকেলেই নিয়ে যেতাম, তবু কেন জানি সাইনবোর্ড দেখে দেখে তৃতীয় একজন ডাক্তার খুঁজে বের করলাম। ইনি 3 তলায় থাকেন। সাইনবোর্ডে লেখা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। গলায় কাটাফোটা নিশ্চয়ই স্ত্রীরোগ নয়, তবু গেলাম যদি কিছু করতে পারেন। ডাক্তারের নাম হাসনা বানু। ছোটখাটো মানুষ, বয়স 40-এর কাছাকাছি। ভদ্রমহিলার মধ্যে মাতৃভাব অত্যন্ত প্রবল। একদল মানুষ আছে যাদের দেখলেই আপনজন মনে হয়। প্রথম দর্শনেই তাকে এরকম মনে হলো। তিনি আমার মেয়েকে চেয়ারে বসিয়ে হাঁ করালেন। গলায় টর্চের আলো ফেলে চিমটা দিয়ে মুহূর্তের মধ্যে 1 ইঞ্চি লম্বা একটা কাঁটা বের করে ফেললেন। অতি কোমল গলায় বললেন, মামুনি, ব্যথা কমেছে? আমার মেয়ে চুপ করে রইল। সে বোধহয় তখনও ব্যাপারটা বিশ্বাস করতে পারছে না। ডাক্তার হাসনা বানু বললেন, কি মেয়ে, আমার সঙ্গে কথা বলবে না? আমার মেয়ে হেসে ফেলল। এখন বলো, তুমি কি খাবে? আইসক্রিম খাবে? দিয়ে একটু আইসক্রিম? ভ্যানিলা আইসক্রিম থাকলে খাবো। আমার কেন জানি মনে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম আছে। ভদ্রমহিলার প্রতি গভীর কৃতজ্ঞতায় আমার মন ভরে গেল। আমি তাকে চিকিৎসার জন্য কিছু টাকা দিতে গেলাম। তিনি শান্ত গলায় বললেন, ডাক্তারি যখন করি তখন চিকিৎসার টাকা তো নেই, কিন্তু তাই বলে বাচ্চা একটা মেয়ের গলার কাঁটা বের করারও ফি দাবি করব, এটা কি করে ভাবলেন? কাঁটাটা বের করার পর আপনার মেয়ের হাসি আপনি নিশ্চয়ই দেখেছেন। এই হাসির দাম লক্ষ টাকা, তাই না? মিসেস হাসনা বানুর সঙ্গে এই হচ্ছে আমার পরিচয়ের সূত্র। পরিচয় দীর্ঘস্থায়ী হয়নি। তিনি নিউক্লিয়ার মেডিসিন গবেষণায় একটি বৃত্তি নিয়ে আমেরিকায় জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন যে গল্পটি বলবো সেটি তার কাছ থেকে শোনা। যেভাবে শুনেছি অবিকল সেইভাবে গল্পটি বলার চেষ্টা করছি। মেডিকেল কলেজ থেকে পাশ করে বেরোবার পরপর আমি একটা ক্লিনিকে চাকরি নিই। এখন যেমন চারদিকে ক্লিনিকের ছড়াছড়ি, তখন তেমন ছিল না। অল্প কয়েকটা ক্লিনিক ছিল, সবই মাতৃসদন। আমি যে ক্লিনিকে চাকরি নিই সেটা সেই সময়ের খুব নামী ক্লিনিক। ধনী পরিবারের মারাই শুধু আসতেন। সুযোগ সুবিধা ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম ক্লিনিক। সর্বসাকুল্যে 15টা বেড ছিল। 10টি এ ক্যাটাগরির, 5টি বি ক্যাটাগরির। এ ক্যাটাগরির ঘরগুলিতে এয়ার কুলার বসানো ছিল। আমরা ডাক্তার ছিলাম 3 জন। প্রধান ডাক্তার মেডিকেল কলেজের একজন অধ্যাপক। আমি এবং নাসিমা, আমরা দুজন সদ্য পাশ করা ডাক্তার। অবশ্যই সব কাজ আমরা দুজনই দেখতাম। যেহেতু ছোট্ট ক্লিনিক, আমাদের কোনো অসুবিধা হতো না। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমাদের ক্লিনিকে 18-19 বছরের একটি মেয়ে ভর্তি হলো। প্রথম মা হতে যাচ্ছে, ভয়ে অস্থির। আমি প্রাথমিক পরীক্ষা করে দেখলাম এখনও অনেক দেরি। এক একটা কন্ট্রাকশনের ভেতর গ্যাপ অনেক বেশি। আমি তাকে আশ্বস্ত করলাম, বললাম ভয়ের কিছু নেই। মেয়েটি করুণ গলায় বলল, তুমি তো বাচ্চা মেয়ে, তুমি পারবে, তুমি জানো সব কিছু। আমি হেসে ফেললাম। হাসতে হাসতেই বললাম, আমি বাচ্চা নই, তাছাড়া আমি একজন খুব ভালো ডাক্তার। আপনার কোনো ভয় নেই। আমি ছাড়াও এখানে ডাক্তার আছেন, একজন প্রফেসর আছেন, তিনি কিছুক্ষণের মধ্যেই আপনাকে দেখবেন। রোগিনী বললেন, ভাই, তোমাকে তুমি করে বলেছি বলে রাগ করনি তো? না, আমার এমন বদঅভ্যাস, যাকে পছন্দ হয় তাকেই তুমি বলে ফেলি। আমি কাগজপত্র ঠিকঠাক করার জন্য ভদ্রমহিলার স্বামীকে নিয়ে অফিসে চলে এলাম। দেখা গেল খুবই ক্ষমতাবান পরিবারের বউ। 7-8টা গাড়ি দাঁড়িয়ে আছে, হুমড়া চুমড়া ধরনের কিছু মানুষ বিরক্ত মুখে হাঁটাহাঁটি করছে। একজন অতি বিরক্ত গলায় বলছে, আপনাদের ব্যবস্থা তো মোটেই ভালো না। ইমার্জেন্সি হলে পেশেন্টকে আপনারা কি করবেন? এখানে কি অপারেশন করার ব্যবস্থা আছে? জি আছে। আপনাদের নিজস্ব জেনারেটর আছে? ধরুন হঠাৎ যদি ইলেকট্রিসিটি চলে যায় তখন কি করবেন? মোমবাতি জ্বালিয়ে তো নিশ্চয়ই অপারেশন হবে না। লোকগুলি আমাদের বিরক্ত করে মারল। দাড়িওয়ালা এক ভদ্রলোক বললেন, আপনাদের এখান থেকে আমরা বেশ কিছু টেলিফোন করব, দয়া করে বিরক্ত হবেন না, সব পেমেন্ট করা, মানি উইল নট বি এ প্রবলেম। রুগিনী ভর্তি হয়েছেন বিকেলে। রাত 9টা বাজার আগেই স্রোতের মতো মানুষ আসতে লাগল। অনেকের হাতে ফুলের গুচ্ছ, অনেকের হাতে উপহারের প্যাকেট। বিশ্রী অবস্থা। আমি সহজেই ধৈর্য হারাই না। আমারও শেষ পর্যন্ত মেজাজ খারাপ হয়ে গেল। আমি বললাম, আপনারা কি শুরু করেছেন? এটাকে একটা বাজার বানিয়ে ফেলেছেন। দয়া করে ভিড় পাতলা করুন, একজন শুধু থাকুন, ডেলিভারি হোক তখন আসবেন। আমার কথায় একজন ভদ্রমহিলা, সম্ভবত মেয়ের শাশুড়ি হবেন, চোখমুখ লাল করে বললেন, আপনি কি জানেন এই মেয়ে কোন বাড়ির? আমি বললাম, আমি জানি না, আমি জানতেও চাই না। সে আমার পেশেন্ট, এইটুকু শুধু জানি। আর 10টা পেশেন্টকে আমি যেভাবে দেখব তাকেও একইভাবে দেখা হবে। আর 10টা বউ এবং আমার ঘরের বউ এক, আমার কাছে এক। জান, আমি এই মুহূর্তে তোমার চাকরি খেতে পারি।
আমি শীতল গলায় বললাম, আপনি আমার চাকরি খেতে পারেন না। চিকিৎসক হিসাবে আমার কোনো ব্যর্থতা পাওয়া গেলে তবেই চাকরি যেতে পারে, তার আগে নয়। আপনি শুধুই চাচামেচি করছেন। ভদ্রমহিলা রেগে গিয়ে স্কাউন্ড্রেল, লোফার এইসব বলতে লাগলেন। একজন ভদ্রমহিলা এমন কুৎসিত ভাষায় কথা বলতে পারেন আমার জানা ছিল না। বিরাট হইচই পেতে গেল। আমাদের প্রফেসর এলেন। ভেবেছিলাম তিনি আমার পক্ষে কথা বলবেন, তা বললেন না। আমার উপর অসম্ভব রেগে গেলেন। আমাকে অবাক করে দিয়ে সবার সামনে উঁচু গলায় বললেন, হাসনা, তোমাকে এখানে চাকরি করতে হবে না, ইউ ক্যান লিভ। আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। আমার প্রফেসর জানেন কত আগ্রহ, কত যত্ন নিয়ে আমি এখানে কাজ করি, অথচ আমি রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। সহজে আমার চোখে পানি আসে না, কিন্তু রিক্সায় ফিরবার পথে খুব কাঁদলাম। তখন বয়স অল্প, মন ছিল খুব স্পর্শকাতর। রাত 11টায় প্রফেসর আমাকে নিতে এলেন। করুণ গলায় বললেন, হাসনা, খুব কেলেঙ্কারি হয়ে গেছে। তুমি চলে আসার পর ক্লিনিকের কেউ কোনো কাজ করছে না। অসহযোগ আন্দোলন এরকম যে দাঁড়াবে কল্পনাও করিনি। এখন তুমি চলো। আমি বললাম, স্যার, আমার যাবার প্রশ্নই ওঠে না। আপনি রোগীর আত্মীয়দের বলুন তাকে অন্য কোনো ক্লিনিকে নিয়ে যেতে। বলেছিলাম পেশেন্ট যাবে না, সে এইখানেই থাকবে। এইখানেই থাকবে? হ্যাঁ, এইখানেই থাকবে। এবং সে বলে দিয়েছে ডেলিভারির সময় তুমি ছাড়া দ্বিতীয় ব্যক্তি থাকতে পারবে না। এখন তুমি যদি না যাও আমার খুব মুশকিল হবে, আমি খুব বিপদে পড়ব। তুমি তো বাইরের জগতের কোনো খোঁজ খবর রাখো না। যদি রাখতে তাহলে বুঝবে এই মেয়ে কোন পরিবারের মেয়ে। বাংলাদেশের মতো দেশে এরা যা ইচ্ছা করতে পারে। তুমি চলো। স্যার, আমি যাব না, ওরা যা ইচ্ছা করুক। হাসনা, অন্য সবকিছু বাদ দাও, তুমি পেশেন্টের দিকে তাকাও। সে তোমার উপর নির্ভর করে আছে। আমার উপর তোমার রাগটা বড় না পেশেন্টের প্রতি তোমার দায়িত্ব বড়? আমি শালগায়ে বের হয়ে এলাম। ক্লিনিকে তখন অবস্থার পরিবর্তন হয়েছে। ওয়েটিং রুমে 3 জন শুধু বসে আছেন। রোগিনীর কাছে 2 জন, একজন রোগিনীর শাশুড়ি। তিনি আমাকে দেখেই শীতল গলায় বললেন, রাগের মাথায় কি বলেছে কিছু মনে রেখো না মা, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আমি বললাম, আমি কিছু মনে রাখিনি। বৌমা তখন থেকে বলছিল সে তোমাকে যেন কি বলতে চায়, তুমি ওর কথাটা শোনো। ও খুব ভয় পেয়েছে। আমি মেয়েটির পাশে এসে দাঁড়ালাম। মেয়েটি ক্ষীণস্বরে বলল, আপনারা ঘর থেকে যান মা, আমি ওর সঙ্গে একা কথা বলবো, আর কেউ যেন না থাকে। ভদ্রমহিলা 2 জন নিতান্ত অনিচ্ছার সঙ্গে ঘর ছেড়ে গেলেন। মেয়েটা বলল, ভাই, তুমি দরজাটা বন্ধ করে দাও। তার কি দরকার আছে? আছে, তুমি লক করো, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা। দরজা বন্ধ করে তুমি আমার পাশে এসে বসো। আমি তাই করলাম। কন্ট্রাকশনের সময় কমে এসেছে। ব্যথার ধকল সামলাতে মেয়েটির খুবই কষ্ট হচ্ছে। তার গলার স্বর পাল্টে গেছে, মনে হচ্ছে সে অনেক দূর থেকে কথা বলছে। সে আমার হাত ধরে বলল, ভাই, তোমার কি রাগ কমেছে? হ্যাঁ, কমেছে। তুমি আমার গায়ে হাত দিয়ে বলো যে তোমার রাগ কমেছে। আমি তার কপালে হাত রেখে বললাম, আমার রাগ কমেছে। তুমি আমাকে তুমি করে বলছে বলে রাগ করছো না তো? তুমি নিশ্চয়ই বয়সে আমার বড়। আমি মোটেই রাগ করিনি। আমি সবাইকেই তুমি বলি না। যাদের আমার খুব প্রিয় মনে হয়, খুব আপন মনে হয়, তাদের আমি তুমি বলি। তোমাকে প্রথম দেখেই আমার ভালো লেগেছে। তুমিও কিন্তু আমাকে তুমি বলবে। কথা বলতে তোমার কষ্ট হচ্ছে, তুমি বরং চুপ করে থাকো, বড় বড় করে নিঃশ্বাস নাও। আমার মনে হয় তোমার প্লাসেন্টা ভাঙতে শুরু করেছে। আর কত দেরি? এখনো দেরি আছে। রাত 3টার আগে কিছু হবে না। রাত 3টা পর্যন্ত তোমাকে কষ্ট করতে হবে। এখন কটা বাজে? 12টা 21। মনে হচ্ছে ঘড়ি চলছেই না। আমি উঠে দাঁড়ালাম। কিছু রুটিন কাজ আছে, এগুলি সারতে হবে। নর্মাল ডেলিভারির জন্য বাচ্চার পজিশন ঠিক আছে, তবু ইমার্জেন্সির জন্য তৈরি থাকা ভালো। মেয়েটি বলল, যে জন্য তোমাকে বসিয়েছিলাম তা এখনো বলিনি। তুমি বসো। উঠে দাঁড়ালে কেন? আসল কথা তো বলিনি। আমি বসলাম। মেয়েটি ফিসফিস করে বলল, ওরা আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। আমি চমকে উঠলাম। এই মেয়ে এসব কি বলছে? প্রচন্ড যন্ত্রণায় আবল তাবল বকছে না তো? আমি জানি ওরা আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। কারা? আমার শ্বশুর বাড়ির লোকরা। ডাক্তার, নার্স সবাইকে টাকা দিয়ে কিনে ফেলেছে। তোমাকেও কিনবে, তারপর বাচ্চাটাকে মারবে। তুমি এসব কি বলছো? যা সত্যি আমি তাই বলছি। ওরা বাচ্চাকে মারবে কেন? মেয়েটি জবাব দিল না। ব্যথার প্রবল ঝাপটা সামলাবার চেষ্টা করলো। আমি তাকে সময় দিলাম। আমার মনে হলো মেয়েটা সম্ভবত পুরোপুরি সুস্থ নয়, হয়তো কিছু অস্বাভাবিকতা তার মধ্যে আছে। তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাই না? না, যা সত্যি তা আমি বললাম। তুমি জানলে কি করে ওরা বাচ্চাটাকে মেরে ফেলতে চায়? আমাকে বলেছে। কে বলেছে? আমার বাচ্চাটা আমাকে বলেছে। আমি পুরোপুরি নিঃসন্দেহ হলাম মেয়েটার মাথা খারাপ। সম্ভবত সে পারিবারিক জীবনে খুব অসুখী। শ্বশুরবাড়ির কাউকে তার পছন্দ না। সবাইকে সে শত্রুপক্ষ ধরে নিয়েছে। মেয়েটি হাঁপাতে হাঁপাতে বলল, তুমি আমার কথা এক বর্ণ বিশ্বাস করনি, তাই না? তুমি ঠিকই ধরেছ, বিশ্বাস করার কথা না। তোমার বাচ্চা তোমাকে কি করে বলবে? ও আমাকে স্বপ্নে বলেছে। একবার না, অসংখ্যবার বলেছে। স্বপ্নে বলেছে? হ্যাঁ, স্বপ্নে। গতকাল শেষ রাতেও স্বপ্নে দেখেছি। কি দেখেছো? দেখলাম আমার বাচ্চাটা আমাকে বলছে, মা, সবাই মিলে আমাকে মেরে ফেলবে। সবাই যুক্তি করে আমাকে মারবে। মা, আমি কি করি? বলতে বলতে মেয়েটি থরথর করে কাঁপতে লাগলো। আমি তাকে বললাম, প্রথমবার যেসব মেয়ে কনসিভ করে তাদের প্রায় সবাই ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে, যেমন তারা মারা যাচ্ছে, মৃত বাচ্চা হচ্ছে, এইসব। এর কোনো মানে নেই। মেয়েরা সেই সময় খুব আতঙ্কগ্রস্ত থাকে বলে এইরকম স্বপ্ন দেখে। আমি জানি আমি যা স্বপ্নে দেখেছি তাই হবে। আমার স্বপ্ন অন্য মেয়েদের স্বপ্নের মতো নয়। সবাই যুক্তি করে আমার ছেলেটাকে মারবে। আমি হাসতে হাসতে বললাম, তোমার কোলে যখন ফুটফুটে একটা বাচ্চা দিয়ে দেব, তখন তুমি বুঝবে যে কত বড় মিথ্যা সন্দেহ তোমার মধ্যে ছিল। মেয়েটার চোখ চিকচিক করতে লাগলো। সে কারো স্বরে বলল, সত্যি তুমি তাই করবে? অবশ্যই। তাহলে তুমি প্রতিজ্ঞা করো। কোরআন শরীফ ছুঁয়ে বলো তুমি বাচ্চাটাকে মারবে না। ওরা যখন মারতে চাইবে তুমি মারতে দেবে না, তুমি ফেরাবে। একটা শিশুকে আমি খুন করব এটা তুমি বলছো? তুমি কোরআন শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞার কোনো দরকার নেই। দরকার থাকুক বা না থাকুক, তুমি প্রতিজ্ঞা করো। কোরআন শরীফ এখানে পাবো কোথায়? আমার সঙ্গে আছে, আমার ওই কালো ব্যাগটার ভেতর। আমি নিয়ে এসেছি। রোগীকে শান্ত করার জন্য প্রতিজ্ঞা করতে হলো। রোগী শান্ত হলো। তার অস্থিরতা আরও বেড়ে গেল। সে চাপা গলায় বলল, আমি জানি তুমি প্রতিজ্ঞা রাখতে পারবে না। যদি না রাখো তাহলে আমার অভিশাপ লাগবে। আমি তোমাকে একটা কঠিন অভিশাপ দিচ্ছি। মেয়েটি সত্যি সত্যি একটা কঠিন অভিশাপ দিয়ে বসলো। মেয়েটার মাথার চেয়ে ঠিক নেই। সে যে অসুস্থ একটি মেয়ে তার আরেকটি প্রমাণ পেলাম।
তবে তার এই অসুস্থতা, এই মানসিক যন্ত্রণা দীর্ঘস্থায়ী হবে না। একটি হাসি খুশি শিশু তার সমস্ত কষ্ট ভুলিয়ে দেবে। সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। রাত 2টায় বাইরের 2জন পুরুষ ডাক্তার এলেন। ডেলিভারির সময় এরা থাকবেন। এদের মধ্যে একজন আমার পরিচিত, ডাক্তার সেন, বড় ডাক্তার এবং ভালো ডাক্তার। আমাদের রোগিনী নতুন ডাক্তার দুজন দেখেই আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল। আমার হাত ধরে ফিসফিস করে বলল, এরা কারা? এরা আমার বাচ্চাকে খুন করবে। আমি বললাম, তুমি নিশ্চিত থাকে, আমি সারাক্ষণ এখানে থাকবো, 1 সেকেন্ডের জন্য নড়বো না। তাছাড়া ডাক্তার সেনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তার মতো ডাক্তার কম আছে। মনে থাকে যেন তুমি প্রতিজ্ঞা করেছো। আমার মনে আছে, প্রতিজ্ঞা ভাঙলে আমার অভিশাপ লাগবে। আমার মনে আছে। তার কিছুক্ষণ পরই ভদ্রমহিলার স্বামী আমাকে ডেকে নিয়ে গেলেন। খুবই অল্প বয়স্ক একজন যুবক। তাকে বেশ ধ্রুব এবং বিনয়ী মনে হলো, তবে যে কোনো কারণেই হোক তাকে বেশ ভীত বলে মনে হচ্ছিল। ভদ্রলোক নরম স্বরে বললেন, আপা, আমার স্ত্রী সম্ভবত আপনাকে কিছু বলেছে, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। ও এসব কেন যে বলছে কিছু বুঝতে পারছি না। আমাদের বাচ্চাটা সংসারের প্রথম সন্তান, আমি আমাদের পরিবারের বড় ছেলে, অথচ ওর ধারণা। আমি ভদ্রলোককে আশ্বস্ত করার জন্য বললাম, আপনি এসব নিয়ে মোটেই মাথা ঘামাবেন না। সব ঠিকঠাক আছে তো আপা? সব ঠিক আছে। সিজারিয়ান লাগবে না, নর্মাল ডেলিভারি হবে। তাছাড়া ডাক্তার সেন এসেছেন, উনি খুবই বড় ডাক্তার এবং হাইলি স্কিল্ড। তাহলে আপনি বলছেন সব ঠিকঠাক হবে? হ্যাঁ। রাত 3টে পর থেকে দেখা গেল সব কেমন বেঠিক চলছে। বাচ্চা নেমে এসেছে বার্থ চ্যানেলের মুখে। এই সময় ডাক্তার সেন বললেন, বাচ্চার পজিশন তো ঠিক নেই, মাথা উপরের দিকে। এতক্ষণ তোমরা কি মনিটর করেছো? আমিও দেখলাম তাই। এরকম হবার কথা নয়। কিছুক্ষণ আগেই সব পরীক্ষা করা হয়েছে। আমরা মুখ চাওয়াচাই করতে লাগলাম। প্রচুর রক্তক্ষরণ হতে লাগলো। এই সময় এত রক্তপাতের কারণই নেই। টকটকে লাল রঙের রক্ত যা ধমনী থেকে আসছে। সমস্যাটা কোথায়? রাড ক্রস ম্যাচিং করা ছিল। রক্ত দেয়া শুরু হলো, কিন্তু এটা সমস্যার কোনো সমাধান নয়। মনে হলো রোগিনী বাইরে রক্ত ঠিক গ্রহণ করতে পারছে না। ডাক্তার সেন গম্ভীর গলায় বললেন, সামথিং ইজ ভেরি রং। আমাদের সবার গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। ডাক্তার এসব কি বলছেন? কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় সমস্যা দেখা দিল। হঠাৎ করে কন্ট্রাকশন বন্ধ হয়ে গেল, অথচ এই সময়ই কন্ট্রাকশন সবচেয়ে বেশি প্রয়োজন। শিশুটি কি বার্থ চ্যানেলে মারা গেছে? রোগিনী ফিসফিস করে বলল, আমার ঘুম পাচ্ছে, ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে। ডাক্তার সেন ফোর্সের ডেলিভারি প্রস্তুতি নিলেন, আর তখন ইলেকট্রিসিটি চলে গেল। আজকাল বাতি চলে গেলেই ইমার্জেন্সি বাতি চলে ওঠে, তখনকার অবস্থা তা ছিল না। তবে আমাদের কাছে টর্চ, হ্যাজাক, মোমবাতি সবসময় থাকে। সমস্যার সময় ইলেকট্রিসিটি চলে যাওয়া কোনো নতুন ঘটনা নয়। কাজেই প্রস্তুতি